পর্ব ২৪। বাকি এক কিডনি দিয়ে স্বামীর সাথে ৩০ বছর সংসার করার পর আমি মারা গেলে সে বাকি ৩০ বছর পার করার জন্য ধেই ধেই করে আরেকটা বিয়ে করে নেবে। আমি যে তার জন্য জীবন দিলাম সেটা দেখবে না। সব পুরুষ মানুষ একই হয়, এদের বুড়ো বয়সে কুরুর ডাক দেয়। তার জন্য স্বামীদের বিশ্বাস করতে নেই, আমিও করব না। সেজন্য অল্পতে আমাকে মরলে চলবে না। আমি মরলে আমার জায়গায় তার জীবন ঠিক আরেকজনের জায়গা হবে। আমি যে তাকে খুঁজতে গিয়ে নিজের আয়ু কমালাম সেটা আর সে দেখবে না, বরং সে দেখবে তার নতুন বউ, এবং আমাকে দিব্যি ভুলে সে সুখে সংসার করবে। আর সমাজ দেখানো ওজুর দেবে আমাদের ইসলামী শরীয়তে 4টা বিয়ের বিধান আছে বলে। সেজন্য তার বউ নেই বলে সে আরেকটা বিয়ে করেছে। আমি জীবিত থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করিনি, এমনটা বলে আগলা পিরিত দেখাতে পারে। এজন্য কিডনি প্ল্যানিং ক্যান্সেল। এর যে ভালো আমি বরং দুটো কিডনি নিয়ে জীবিত থেকে স্বামীর উপর নজর রাখি। মরে গেলে তো সব শেষ। মায়ের লম্বা চওড়া কথায় হৃদ হতভম্ব হয়ে গেল। সে কখনো ভাবেনি মায়া এতটা গভীরে ভাবে। দুজনের পরিচয় এখনো হয়নি, অথচ না দেখে হৃদকে সন্দেহের তালিকায় ফেলে দিল তার বউ। তাছাড়া এই মেয়ে কি কথা স্পষ্ট, সে স্বামীর সংসার করতে চায়। হৃদ বাদ দিয়ে দেখবে একটু। সংসার করতে চাও? অন্যমনস্ক হয় হৃদের কথাই প্রথমবার বুঝলো না মায়া। জি, সংসার করতে চান স্বামীর সাথে? মায়া হাসফাস করে দৃষ্টি করলো হৃদের থেকে। হৃদ মায়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বুঝলো মায়া হৃদকে উত্তরটা দিতে সংকোচ বোধ করছে। সেজন্য হৃদ মায়াকে উভয় দিয়ে বলল, নির্ভয়ে বলেন, আমি কাউকে বলবো না। মায়ের ছোট্ট সম্মতিতে হৃদের ভেতর কাঁপল। সে কম্পন শক্তপোক্ত হতেও দেখা গেল। যার তোপে হাতের মুঠোয় থাকা বলটা বেখেয়ালি ছুটে ফ্লোরে পড়লো শব্দ করে। হঠাৎ শব্দে কেঁপে উঠল মায়া। বলটা ঘোরাতে ঘোরাতে কক্ষের এক পাশে গিয়ে ঠেকল। মায়া সেদিকে এক পলক তাকিয়ে হৃদের দিকে তাকাতেই চোখাচোখি হলো হৃদের গোলাটি অদ্ভুত দৃষ্টির সাথে। মায়ের শরীর কাটা দিল হৃদের অদ্ভুত দৃষ্টিতে চোখাচোখি হতে। মায়ের দৃষ্টি নত করলো। হৃদ সেইভাবে জিজ্ঞাসা করলো, আপনি যে বললেন আপনার স্বামী পূর্ব বিবাহিত, উনি মিথ্যা বলছেন, আমায় ওনার কোনো বউ নেই। কি করে বুঝলেন? আমার বিশ্বাস সে বিবাহিত না। আপনার বিশ্বাস মিথ্যাও তো হতে পারে, হবে না। এতটা কনফিডেন্স? না, আত্মবিশ্বাস। যদি লোকটা খারাপ হয়তো? খারাপ হবে ভেবেই তো গ্রহণ করেছি তাকে। তার কিছু বলতে পারলো না। তার বুক কাঁপছে, প্রচন্ড কাঁপছে। হয়তো না চাইতেও অনেক কিছু জেনে গেছে তাই। মায়ের উপর অনেকক্ষণ দৃষ্টি মেলেছে, থাকলো একইভাবে। তারপর হুট করে বলল, তাহলে এক কাজ করেন, আপনার জায়গায় আপনার স্বামীর একটা কিডনি দিয়ে ডিল ডান করি। কি বলেন? তাকে খুঁজে পেলে তার একটা কিডনি না হয় আমিই রেখে দেব, এবং সে 30 বছর পার হয়ে গেলে মারা যাবে। তখন না হয় আপনি আমাকে বিয়ে করে নিলেন। কি বলেন? এতক্ষণ যাবৎ নিজের সহজ ভাষায় মায়াও নরম ছিল, কিন্তু হঠাৎ হৃদকে আগের ভঙ্গিতে ফিরতে দেখে মায়া হতাশ হয়, সে সাথে বিরক্তও। আশ্চর্য, মায়ের স্বামী মরলে এই লোককে কেন বিয়ে করতে যাবে? এই লোক আসলে কোথা থেকে এই লোক আসলো কোথা থেকে আবার? আপনাকে কেন বিয়ে করব? তো কি করবেন? পরকীয়া চালাবেন আমার সাথে? বাজে কথা কেন বলছেন? পরকীয়া কেন করব? আপনার স্বামীর প্রতি দরদ দেখে আমার আপনার প্রতি একটু একটু ইন্টারেস্ট জাগছে। আপনাকে বিয়ে করা তো সম্ভব না, তবে পরকীয়া চালাতে সমস্যা নেই। ঘরে আপনার জামাই থাকবে, সেই ঘরে আমারও বউ থাকবে। রাতে জামাইকে সময় দিবেন আর দিনে আমাকে। পরকীয়ার সম্পর্কগুলো তো এমনই হয় নাকি? তারপর আপনার স্বামী যখন মারা যাবে তখন একেবারে না হয় আমাকে বিয়ে করে নিলেন। কি করবেন? বিয়ে আমাকে? কি করবেন বিয়ে আমাকে? অসম্ভব। মায়া নাক মুখ ছিটকে বলা কথাটা হৃদ হাসল। মায়ের উদ্দেশ্য করে ফুরফুরে মেজাজে বলল, কি জানি অসম্ভব কিনা, তবে আমার কেন জানি মনে হচ্ছে আপনার ইজ্জত আমার ইজ্জত, আমার ইজ্জত আপনার ইজ্জত টাইপ সম্পর্ক আছে। তাই আমাকে বেশি ভাই ভাই না ডাকি পরকীয়ার স্বামী ডাকতেও পারেন, আমি মাইন্ড করব না। হৃদের অসভ্য কথায় মায়া আর বসে থাকতে পারল না। ঠাস করে উঠে কিছু না বলে চলে যেতে যেতে পিছনে ডেকে হৃদ ফিরে বলল, রাগ দেখালে তো হবে না ম্যাডাম, কাল সকালে আপনাকে আবারও হাজিরা দিতে হবে এখানে। যদি স্বামীর খুদ চান তো, তবে একা আসবেন অবশ্যই। সকাল 6:33। সাদাসিধা কলেজ ড্রেসে সকাল সকাল রাস্তার মোড়ে দাঁড়িয়ে মায়া। বসন্তের হালকা উষ্ণ কুয়াশায় আবির্ভাব কাটিয়ে পূর্ব আকাশে সূর্যের লাল ছটায় আলোর আলোকিত পরিবেশ। চট্টগ্রাম মুরাদপুর আবাসিক এলাকা হওয়ায় সকালের পরিবেশটা বেশ শান্ত থাকে এখনকার। কোনোরূপ যান্ত্রিক বা মানুষের কোলাহল তেমন নেই বললেই চলে। ব্যস্ততা দেখা যায় একটু বেলা গড়ালে। যান্ত্রিক পথযাত্রীদের সঙ্গে ছাত্রছাত্রীদের যাতায়াত দেখা যায় 8টার মধ্যে। মায়া বাসা থেকে বের হয়েছিল আরো ভোরে, বলতে গেলে 6টার দিকে। বাসা থেকে এই পুরো রাস্তা হেঁটে আসতেই মায়ের 15 মিনিট লাগলো। বাকি 17 মিনিট ধরে সে রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। মায়ের হাতের ফাইলটা চেপে আশেপাশে তাকালো স্বচ্ছ চোখে। রাস্তার দুপাশে দোকানপাটগুলো অনেক আগেই খুলে বসে আছে দোকানদাররা। সকালে বেচা কেনা চলছে সেখানে। রাস্তায় যান্ত্রিক গাড়ির চলাচলও ভালো দেখা যাচ্ছে। এমন সময় মায়া পশ্চিম পাশে রাস্তাটা ধরে ফুটপাতের কিনারায় দাঁড়িয়ে ঠিক হৃদের বরাবর অফিসের বিল্ডিং এর নিচে। কাল মায়া এই অফিসটায় হৃদের সঙ্গে দেখা করেছিল, আর আজ সেখানটায় দাঁড়িয়ে আছে মায়া। গোটা 17 মিনিট পার হয়ে গেছে। 18 মিনিট ঠেকলো। ওর অপেক্ষার প্রহর।
হৃদ কাল মায়াকে সকাল সকাল আসতে বলেছিল, কিন্তু কখন বলেছিল সে সময়টা দেয়নি। সেজন্য মায়া সারা রাত ছটপটে রাত ঘুমাতে পারেনি। কাক ডাকা ভোরে উঠেই কলেজের জন্য একেবারে রেডি হয়ে চলে এসেছে এখানে। হৃদের সঙ্গে কথাবার্তা শেষ করে আবার সোজা কলেজে চলে যাবে, এমনটা মনস্থির করা। আজ মায়ের পরীক্ষা শেষ, প্রযুক্তি পরীক্ষা দিয়ে এই যাত্রায় শেষ হবে। বিগত 2 দিন ধরে মায়া পরীক্ষাগুলো খারাপ যাচ্ছে, নিখোঁজ স্বামীর চিন্তায়। আজ স্বামীর খোঁজটা নিয়েই পরীক্ষাটা ভালো দেবে মায়া। এত চিন্তার মাঝে জুইকে ঘুমন্ত অবস্থায় রেখে বেরিয়েছে বাসা থেকে। আরিফও ঘুমেছিল, দুজনের কাউকে বলে আসেনি মায়া। এখন মায়াকে ওরা সকাল সকাল খুঁজলে কি হবে কি জানি। মায়ের খোঁজ না পেলে নিশ্চয়ই টেনশন করবে, কিন্তু মায়া কাউকে বলে আসতে পারেনি। যদি বলে বের হতো তাহলে জুই 1000টা প্রশ্ন করতো মায়াকে, যার একটা উত্তরও আপাতত মায়ের কাছে নেই। আবার জুইয়ের সামনে মিথ্যা বলেও মায়া পার পায় না। জুই চট করে ধরে ফেলে মায়ার মিথ্যাটা। সেজন্য মায়া ইচ্ছা করে জুইকে কিছু না জানিয়ে বেরিয়েছে বাসা থেকে। তবে কলেজে গিয়ে না হয় জুইকে কিছু একটা বলে বুঝিয়ে বলবে। আপাতত মায়া না হয় চুপিসারে নিজের কাজটা শেষ করুক, তারপর না হয় জুই বকা দিলেও শুনে নিবে নীরবে, কিন্তু তারপরও কাজটা হোক। তাছাড়া মায়া ওদের বিল্ডিংয়ে পাহারাদার চাচাকে বলে এসেছে সে শ্রেয়াদের বাসায় যাচ্ছে, সেখান থেকে সোজা কলেজে চলে যাবে। এমনটা আরিফ আর জুইকে বলতে যদি তারা মায়ের খুঁজে আসে তো। মায়া মনে খানিকটা ভয় কাজ করলো নিজের দুঃসাহসিকতা নিয়ে। আশেপাশে জড়তায় মিয়ে আবার তাকালো। রাস্তায় পথচারী অনেকটা মায়ের দিকে তাকাচ্ছে। হয়তো মায়া এই অসময়ে কলেজ ড্রেসে রাস্তায় দাঁড়িয়ে থাকার জন্য পথযাত্রীদের দৃষ্টির বিরেষে। মায়া হাসপাস করলো, চোখ ঘুরিয়ে আশেপাশে পরিচিত কাউকে দেখতে পাই কিনা তাই খুঁজলো। যার কাছ থেকে হৃদ বা আসিফের খোঁজ করবে এমন কাউকে খুঁজলো। মায়া মনে হলো সে বোকামি করে ফেলেছে, ভেতরকার অস্থিরতা চেপে রাখতে না পেরে এত সকাল সকাল চলে আসাতে। মায়া ভাবলো সে কি করবে, চলে যাবে নাকি আরো কতক্ষণ দাঁড়িয়ে থাকবে। চলে গেলে তো আর বের হতে পারবে না, একেবারে কলেজ টাইম ছাড়া। তখন তো জুই আরিফ ওরা দুজনেই মায়ের পাশে থাকবে, তখন আর হৃদ খানের সঙ্গে আলাদা আলাপ হবে না। আর না ওর নিখোঁজ স্বামীর খোঁজ তথ্য পাবে। মায়া ভাবলো আপাতত যাই হোক না কেন সে দাঁড়িয়ে থাকবে, যাবে না কোথাও। এবার মায়াকে যত বাজে দেখায় তো দেখাক, অন্তত আসিফের সঙ্গে দেখা না করে যাবে না ও। মায়া অযাচিত সময় আরো 5 মিনিট কাটলো দাঁড়িয়ে থেকে। তারপর হুট করে একই বিল্ডিং থেকে তাড়াহুড়ো করে নামলো আসিফ। ফর্মাল গেট আপে সে কানে ফোন চেপে, হয়তো জরুরি আলাপ সারছে সে। তবে বিল্ডিং এর গোড়ায় আসতে পাহারাদার একজন লোক বিল্ডিং এর গেট টেনে ধরতে আসিফ বের হয়ে দেখলো মায়া। মূলত গেটের শব্দে পিছনে ঘুরেছিল মায়া, যার জন্য আসিফের দৃষ্টি পড়লো দিকটাই। সকাল সকাল মায়াকে বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে থাকতে দেখে আসিফ দ্রুত কল কেটে এগুলো সেদিকে। কয়েক কদম দূরত্ব গুছিয়ে মায়াকে ডেকে বলল, আরে ভাবি, আপনি এখানে কি করছেন, তাও এত সকালে? আসিফকে দেখে মায়ের চোখ মুখ উজ্জ্বল হলো খুশিতে, কিন্তু আসিফের মুখে ভাবি ডাক শুনলো এমনটা মনে হলো মায়ার। প্রথমে অন্যমনস্ক হয় মায়া ভাবি শব্দটা তেমন লক্ষ্য হয়নি, আবার হয়তো করেছে, কিন্তু আসিফের মতন একজন লোক মায়াকে হুটহাট অবুজের মতন ভাবি ডাকবে এতটা শুভা পায় না তাকে। আসিফ লোকটা ভালো, তাই মায়ের মনে হলো সে অযাচিত ভুল ডাক শুনেছে হয়তো। কিন্তু তারপরও মায়ের নিজের মনের সংশয় কাটাতে আসিফের করা প্রশ্নের উত্তরে সুন্দর হেসে শুধালো, আপনাদের কাছে এসেছিলাম ভাইয়া। কাল হৃদ ভাইয়া বলেছিল ওনার সাথে সকালে দেখা করতে, সেজন্য আসলাম। আপনি তাড়াহুড়োয় কোথায় যাচ্ছেন ভাইয়া, কোনো কাজে? ততক্ষণে আসিফ মায়ের সম্মুখে এসে দাঁড়ালো, ব্যস্ত গলায় বলল, জি আপু, আমি আপনাদের কাজে বাইরে যাচ্ছিলাম। ভালোই হলো আপনি চলে এসেছেন। হৃদ ভাইয়াকে আপনি 3 তলায় পাবেন, আপনি সিঁড়ি ধরে সোজা 3 তলায় চলে যান। এই বিল্ডিংটাই ভাইদের, আপনি বরং উপরে যান। ব্যস্ত ভঙ্গিতে পিছনে ঘুরে আসিফ ততক্ষণে গেটের পাহারাদারকে ডেকে উচ্চ গলায় মায়াকে সিঁড়ির পথ এগিয়ে দেওয়ার জন্য আদেশ করলো। মায়ের দিকে ঘুরে মুখোমুখি হয়ে আসিফ বলল, আপনি যান আপু, দারোয়ান চাচা এগিয়ে দিবে। মায়া একটু আমতা করে নিজের মনে অযাচিত প্রশ্নটা করিয়ে ফেললো আসিফকে, আসলে ভাইয়া আপনি কি আমায় একটু আগে ভাবি ডেকেছেন? মায়ের কথায় আমতা করে পোকা হাসলো আসিফ। তখন তাড়াহুড়ি কি বলে ফেলেছিল লক্ষ্য করেনি আসিফ। মায়ের এখন প্রশ্ন করাতে টনক লড়ল, কিন্তু সেটা মুখে প্রকাশ না করে অস্বীকার করলো মায়ের কথার। না আপু, আপনি হয়তো ভুল শুনেছেন। আসিফের কথায় মায়া খানিকটা লজ্জায় পড়ল। ওর অযাচিত প্রশ্ন এইভাবে করা ঠিক হয়নি। সেজন্য সরি বলে আসিফকে, সরি ভাইয়া, আসলে আমার। মায়ের কথা শেষ করতে দিল না আসিফ, এর মাঝেই কথা কেটে অধৈর্য গলায় বলল আসিফ, ইটস ওকে আপু, আমি কিছু মনে করিনি, আপনি উপরে যান। কথাটা বলে আসিফ আর দাঁড়ানো না মায়ের সামনে, পিছন করে উল্টো পথে চললো তাড়াহুড়োই। বলা যায় না বেফাসভাবে আবারও না ভাবি ডেকে ফেলবে মায়াকে, তখন হৃদ ভাই ওকে আসতে রাখবে না। মায়া বেশ কয়েকবার আসিফের পেছন ডাকলো, কিন্তু সে শুনলো না, বরং দ্রুত পা চালিয়ে বিল্ডিং এর অপর পাশে থাকা গ্যারেজের দিকে গেল। আপাতত গাড়ি নিয়ে হৃদের বলা কাজগুলো দ্রুত সারতে হবে, নয়তো দেরি হলে হৃদ ভাই আরো খেপে যাবে। তাছাড়া মায়াও চলে এসেছে এতক্ষণে। এবার যদি আসিফ কাজগুলো করতে দেরি করে তাহলে অবশ্যই শনি নাচবে ওর কপালে।
মায়া হতাশা আসিফের চলে যাওয়ার দিকে তাকিয়ে ঘাড় গোলালো বিল্ডিং এর দিকে। পুরো মাথা উঁচু করে দেখলো নাক উঁচু বিল্ডিংটা। এই বিল্ডিংটায় কয়তলা হবে? মায়া গুনে দেখতে মায়া গুনে দেখবে। বোকার মতন মায়া গুনে গুনে 7 তলায় গিয়ে ঠেকলো। মায়া বুঝতে পারলো পুরো বিল্ডিংটা 7 তলা, রিত খান থাকেন 3 তলায়। মায়া কি একা যাওয়া ঠিক হবে কিনা কোনো ছেলের বাসায় হুট করে, তাও এত সাত সকালে? মায়া ভাবলো রিত খান কি আর একা থাকবে এই বাসায়? অবশ্যই তার পরিবারে কেউ না কেউ থাকবে। রিত খানের পরিবার তো মায়াকে চিনে, নতুন আত্মীয় হয় ওদের। মায়াকে এত সকালে নিজেদের ফ্ল্যাটে দেখলে নিশ্চয়ই অবাক হবেন তারা। মায়াকে প্রশ্ন করলে সে কি উত্তর দেবে তাদের? কি জন্য মায়া এত সকালে এখানে এসেছে? সত্যিটা তো বলতে পারবে না, মিথ্যাই কিছু একটা বলতে হবে। ইতস্ত মায়া হাসপাস করলো। কি এক বিপদে পড়লো মায়া নিজের নিখোঁজ স্বামীর খোঁজ করতে গিয়ে। জীবনে যে কাজ করার ছিল না সেই কাজগুলোই আজকাল করে বেড়াচ্ছে মায়া। বুকে চাপা শ্বাস ছেড়ে মায়া দ্বিধা নিয়েই বিল্ডিং এর ভিতর দিকে হাঁটলো। দারোয়ানের দেখানো সিঁড়ি ধরে সোজা 3 তলায় গিয়ে দাঁড়ালো। বেশ হাসপাস করে জিভ দিয়ে শুকনো ঠোঁট বেচালো। জড়তায় হাতে বেশ সময় নিয়ে পরপর কলিং বেল চাপলো। 1 বার 2 বার 3 বার পরপর বেশ কয়েকবার কলিং বেল চাপলো একটু রয়েছে, কিন্তু তারপরও কাউকে দরজা খুলতে না দেখে মায়া এবার দ্বিধামনা করলো এতবার কলিং বেল চাপাতে। মায়ের মনে হলো সকালবেলা হয়, বাসায় সবাই হয়তো এখনো ঘুমে, আর মায়া এই মুহূর্তে তাদের ঘুমে ডিস্টার্ব করছে এতবার কলিং বেল বাজিয়ে। মায়ার মনস্থির করে আর কলিং বেল বাজাবে না। সেজন্য সুইচ বোর্ড হতে নিজের হাতটা গুটিয়ে নিতেই খট করে দরজা খুললো কেউ। তবে ওর সামনে দরজা নয়, বরং পিছনের ফ্ল্যাটের দরজা খুলে রাজবাড়ি কলায় বলল, এদিকে আসো। মায়া চমকে পিছনে তাকালো, দেখলো রিত দরজা ধরে ঘুমন্ত চেহারায় এলোমেলো চোখে দাঁড়িয়ে। দেখে বোঝাই যাচ্ছে কলিং বেলের চাপে সদ্য ঘুম থেকে উঠে এসেছে সে। মায়াকে এই মুহূর্তে দেখে রিত অবাক হয়েছে কিনা তার চেহারা দেখে মায়া ঠাহর করতে পারলো না। তাকে স্বাভাবিক মনে হলো মায়ার। তবে মায়া বেশ চমকিত রিদের এলোমেলো চুল আর ঘুম ঝাড়ানো চেহারায়। মায়ের মনে হয় এই প্রথম সে রিত খানকে দেখলো। সে অগুছানো নয়, পরিপাটিও নয়, বরং এলোমেলো এক সুন্দর পুরুষকে দেখলো। সে দেখতে শুধু আকর্ষণীয় নয়, বরং বিপজ্জনক মোহিত। মায়া বিবাহিত না হলে বা স্বামীর জন্য মায়ের মনটা না কাটলে এতক্ষণে নিশ্চয় রিত খানের এই রূপে গলে পড়তো সে। তবে মায়া মানতে বাধ্য, লোকটা আসলে মাত্রাতিরিক্ত সুন্দর আর নজর কাড়া সুদর্শন। রিত মায়াকে ঢ্যাপ ঢ্যাপ করে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে সে দরজা ধরেই হালকা কপাল কুঁচকায়। মায়া অপলক দৃষ্টি, ওর মনোভাব বুঝতে দেরি হলো না রিতের। স্বাভাবিকের ন্যায় রিত দরজা ছেড়ে ভিতরের দিকে যেতে যেতে মায়াকে উদ্দেশ্য করে বলল, ভেতর থেকে দরজাটা লক করে দাও। রিত চলে যেতেই মায়ের টনক নড়ল। মনে মনে নিজেকে ধিক্কার দিল রিতকে বেহায়া নজরে দেখায়। ছি, জীবনে সুন্দর ছেলে দেখিসনি মায়া? এভাবে কারোর দিকে তাকিয়ে থাকতে হয়? লোকটা নিশ্চয়ই মায়াকে খারাপ ভাবছে। এমনি এই লোক মায়াকে খারাপ প্রস্তাব দেয়, পরকীয়া করতে চায়। এখন মায়া বেহায়া দৃষ্টিতে লোকটা নিশ্চয়ই মনে করবে মায়া তার রূপে গিয়ে পরকীয়া সম্পর্কে রাজি হয়েছে। মায়া বেশ অসহায় মনে করলো নিজের ভাবনায়। আজকাল ওর নিজের সাথে কি হচ্ছে সেটা ঠাউর করতে পারছে না সে। মায়ের মনে হচ্ছে সে অদৃশ্য কোথাও আটকে গেছে, কেউ ওর ফিলিংস নিয়ে খেলছে, কিন্তু কে তা জানে না মায়া। আর এখানেই মায়া অসহায় হয়ে পড়ে। চাপা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মায়া পেছনে ঘুরে হৃদের ফ্ল্যাটের ভিতর ঢুকলো। হৃদের কথা মতো দরজা লাগিয়ে পেছনে ঘুরতে চোখে পড়লো ভেতরকার সাজানো গুছানো সুন্দর একটা ফ্ল্যাট। মায়া অবাক নেত্রে চারপাশে তাকালো। পুরো 3 তলার সমন্বয়ে এই ফ্ল্যাটটি তৈরি। এপাশ ওপাশ দুপাশ মিলিয়ে একটা ফ্ল্যাট, যার জন্য মায়া তখন দুটো ফ্ল্যাট ভেবে বিপরীত পাশের দরজাতে কলিং বেল চাপছিল, কিন্তু হৃদ অপর দিকের দরজা খুলেছিল। প্রথমত বাইরে থেকে কেউ বুঝতে পারবে না এখানে দুটো ফ্ল্যাট নয়, বরং একটাতেই গড়া। মায়া ভেতরে ঢুকতে ঢুকতে চোখ ঘুরালো বিলাসিতায় ভরপিণ্ড ফ্ল্যাটটির সৌন্দর্যের দিকে। এত সাজানো গোছানো সুন্দর ফ্ল্যাটটি হৃদকে ছাড়া আশেপাশে আর কাউকে চোখ পড়ল না মায়া। মায়ার চোখ যখন ফ্ল্যাটের অভিজাত্য মাপতে ব্যস্ত, তখন হৃদ মায়ার ধ্যান ভেঙে পুনরায় বলল, এত সকালে আসলে যে? মায়া অল্প চমকে হৃদের দিকে তাকালো জড়তার চোখে। জামাইয়ের খোঁজে দিশেহারা হয়ে থাকতে না পেরে সকাল সকাল আপনার কাছে চলে এসেছি তার তথ্য নিতে। এটা বলবে মায়া? এটা বললে নিশ্চয়ই রিত খান মায়াকে পাগল ছাগল মহিলা ভাববে, আর জামাই পাগল বলতেও পারে ওকে। তখন বিষয়টা ভালো দেখাবে না বলে মায়া মিথ্যা বলে মিনমিন স্বরে বলল, কাল আপনি আমায় সকালে আসতে বলেছিলেন, কিন্তু কয়টায় আসবো সেটা বলেননি। সেজন্য আন্দাজে এখন চলে আসলাম। আসলে একটু পর তারা আছে আমার, তাই 8টা আমায় পরীক্ষা আছে, সেজন্য এখন না আসলে পরে আর সময় পেতাম না। দৃঢ় কণ্ঠে বলল, কিন্তু আমার জানা মতে তোমার পরীক্ষার খাতা দেয় 9টা 45-এ আর শুরু হয় 10টায়, রাইট? মিথ্যা বলা ধরা পড়ে যাওয়ায় মায়া এবারও মিনমিন করলো। তারপরও নিজের হয়ে যায় গাইগুই করে ফির মিথ্যা বলে বলল, আমার 8টায় কলেজে একটা কাজ আছে, দ্রুত যেতে হবে বলেই এত সকালে আসলাম। রিত নিজের এলোমেলো চুলে দুহাতে ব্রাশ করে পিছনে ঠেলে দিতে দিতে দরজা চোখ উঁচিয়ে তাকালো দেয়াল গড়ির দিকে।
6:42 বাজে। হৃদের দৃষ্টি অনুসরণ করে মায়া এদিকে তাকালো। হৃদ জানে মায়া মিথ্যা বলছে। স্বামীর খুঁজে সে সকাল সকাল তার কাছে চলে এসেছে, সেটা বুঝলো। তবে সে ধরা দিল না। এই মুহূর্তে ধরা দিলেই সমস্যা। এই মহিলা তখন হৃদের সুন্দর একটা মুহূর্তে দারুণ একটা প্ল্যানিংটা নষ্ট করে দিবে। হৃদ গড়ির দিকে দৃষ্টি সরিয়ে ফির মায়ের দিকে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। মায়াও তখন সবে দেয়ালের দিকে দৃষ্টি সরিয়ে হৃদের দিকে তাকিয়েছে। দুজনের দৃষ্টি মেলাতেই মায়া ইতস্তত নতমস্তিষ্ক হলো। জড়তা গলায় বলল, বাসায় আর কেউ নেই? আপাতত নেই। মায়া চমকে হৃদের দিকে তাকালো। সে কি, মায়া কি ভুল করে একটা ছেলের ফ্ল্যাটে ঢুকে পড়েছে? এখন কেউ ওদেরকে একত্রে দেখে নিলে কি হবে? নিশ্চয়ই মায়ের নামে বদনাম উঠবে। দুই ছেলে মেয়ে একা এক বাসায় থাকায়। তাছাড়া হৃদ খান কেমন চরিত্রের মায়া ঠিকঠাক জানেও না। যদি কোনো মেয়ে গঠিত বিষয়ে আজ পর্যন্ত মায়ের জানাশোনা বা চোখের মধ্যে পড়েনি কিছু, তারপরও মায়া হৃদ খানকে ভালো বলতে পারছে না। তার কারণ অন্য সব মেয়েদের সাথে হৃদ খান কেমন তা জানেনি, তবে মায়ের সাথে এ লোক ভীষণ খারাপ। মায়াকে উল্টাপাল্টা কথা বলে, পরকীয়ার প্রস্তাব দেয়, হুটহাট কাছে চলে আসে, আবার বাজে ইঙ্গিতও দেয়, আবার ঘা ঘেসে বসেও পড়ে। এমন লোকের চরিত্র কি ভালো হবে? মায়ের জন্য রিস্ক না? মায়া ভাবলো দ্রুত সে হৃদ খানের থেকে তথ্যগুলো নিয়ে চলে যাবে। সেজন্য সোজা কথায় বলল, লোকটার খোঁজ পেয়েছেন? ব্ল্যাক কফি, চিনি ছাড়া, কিচেন ওদিকে। মায়ের কথার বিপরীতে হৃদ কথাটা বলেই আঙুল তুলে ফ্লেভারিজ কিচেনটা দেখালো। মায়ের থেকে অনুমতি নয়, বরং আদেশ করলো তাকে একটু কফি করে দেওয়াই। হৃদের কথায় মাঝে মায়া তীব্র অধিকার বোধ মনে করলো। কিন্তু কিসের এত অধিকার হৃদের? সম্পর্কে ব্যয় হয় বলে হয়তো। তাছাড়া নতুন মেহমান বাসায় আসলে তাদের দিয়ে কেউ কাজ করায়? উল্টো হৃদ খানের উচিত মেহমান হিসেবে মায়াকে চা নাস্তা করে খাওয়ানো। সে জায়গায় মায়া এই লোকের জন্য কফি করবে? মায়া অবাক হওয়ার সুরে জানতে চাইলো, আমি প্রায় 7:15। এত সকালে নিশ্চয় খেয়ে আসুনি? আপাতত দুজনের জন্য রাস্তা বানাও, আমি ফ্রেশ হয়ে আসছি। অবাকে মায়ের চোয়াল ঝুল করলো। একটার পর একটা অর্ডার। সে কি এই লোকের কাজের মহিলা হয় নাকি? তার বউ যে এত অধিকার দেখিয়ে অর্ডার করলো? মায়া হতবুদ্ধ হয়ে আওড়ালো, তৈলাক্ত খাবার পছন্দ না আমার, সাদামাটা কিছু বানাবে। নিজের কথা শেষ করে হৃদ ড্রয়িং রুম পার হয়ে নিজের রুমের দিকে গেল। হৃদকে চলে যেতে দেখে মায়া তাড়াহুড়ো পিছন ডাকলো হৃদকে, আরে এই যে, কোথায় যাচ্ছেন আপনি? আমার কথাটা তো শুনুন, ওই লোকটার খোঁজ পেয়েছেন আপনি? হৃদ মায়ের কথার উত্তর করলো না, বরং চলে যেতে যেতে নিজ বাক্যে বলল, কিচেনে সব রাখা আছে, চেক ইট। মায়া হৃদের চলে যাওয়ার দিকে তাকিয়ে বিস্ময় তাকালো। ভারী অদ্ভুত লোক, সাত সকালে ডেকে কাজের মহিলা বানিয়ে দিল। একবার মায়াকে পর্যন্ত জানতে চাইলো না সে আদৌ রান্না বান্না পারে কিনা। মায়া হৃদের চলে যাওয়ার দিকে আরো একবার তাকিয়ে হাতে পরীক্ষার সাদা ফাইলটা সোফার টেবিলের উপর রাখলো। হৃদের দেখলো কিচেনে ঢুকতে দৃষ্টি বিস্মিত হলো। বেশ বড়সড় আর সুন্দর গুছানো কিচেন। দেয়ালে ওয়াল ক্যাবিনেট, উপরে জায়গায় জায়গায় ছোট কাগজের টুকরোয় নাম লেখা। কোথায় কোন জিনিস আছে? মায়া ভ্রু কুঁচকালো। বড়লোকি কারবার সারবার। এই হৃদ খানের আরো কয়টা বাড়ি আছে কে জানে। ঢাকা টু চট্টগ্রাম এই নিয়ে মায়া 3টা বাড়িতে গেল। বজাত লোক চট্টগ্রামে এসেও পরিবারের সাথে থাকে না, এই খালি বাড়িতে পড়ে থাকে। মায়া শুনেছে হৃদ খান নাকি ঢাকায় খান বাড়িতেও থাকেন না, আলাদা নিজের বাড়িতে থাকে। এই লোকের কি এমন দুঃখ যে পরিবারের সাথে থাকে না, আলাদা বাড়িতে থাকেন? হিংসুটে লোক। আসলে বেশি মানুষ পছন্দ করে না বলেই এমনি সমাজ ছাড়া ছন্ন ছাড়া আলাদা থাকেন। এই লোকের বিয়ে করলেও হয়তো এমন বগুড়ের মেয়ে দেখে বিয়ে করবেন, যার মাথায় তার ছেঁড়া হবে। সহজ বাছায় উল্টা বুঝবে। আল্লাহ জানে কোন মেয়ের কপালে ফাটলো যা হৃদ খানের মতো গাড়তেরা মানুষ স্বামী হিসেবে জুটবে। মায়া তো এখনই হৃদ খানের বউয়ের জন্য মায়া হচ্ছে। আহারে বেচারি। সেলফ খুঁজে খুঁজে নুডলসের আয়োজন করলো। অল্প ঝালে হাতে হাতে কাজ চালিয়ে নুডলস বানালো। মায়া জানা হৃদ খান জাল খেতে পারেন না, একবার শুনেছিল, সেজন্য কম জালে আয়োজন করলো। আপাতত নুডলসের জন্য বেশি কিছু মায়া বানাতে পারবে না, কারণ অন্যের বাসায় এসে যা খুশি রান্না করা যায় না, বিষয়টা খারাপ দেখায়। তাছাড়া কিছু রান্না করতে গেলে বেশ সময়ের প্রয়োজন দরকার, সেটা আপাতত মায়ের হাতে নেই। তাছাড়া মায়া জলদি জলদি হৃদের সঙ্গে কথা বলে বেরিয়ে পড়বে। এত সময় নিয়ে দুটো মানুষ একই ফ্ল্যাটে দরজা লাগিয়ে থাকাটা ভালো দেখায় না। মায়া রান্না শেষ করে বড় বাটিতে নুডলস দিলে ড্রয়িং রুমে রাখতে রাখতে হৃদের রুমের দিকে উকি মারলো। দরজা এখনো বন্ধ। ছেলে মানুষ এত কি আয়োজন করে ফ্রেশ হয় আল্লাহ জানে। মায়া নুডলসের বাটি রেখে ফের কিচেনে গেল। হৃদের জন্য ব্ল্যাক কফি বানিয়ে ড্রয়িং রুমে আসতে আসতে হৃদের মুখোমুখি হলো। ততক্ষণ হৃদ গোসল সেরে সাদা পাঞ্জাবি পরে ড্রয়িং রুমে চেয়ারে বসে পড়লো। একদম গুছানো আর পরিপাটি হৃদ খান। সকালে ঘুম থেকে ওঠা এলোমেলো হৃদ খান নেই আর। মায়া হৃদের দিকে তাকাতে তাকাতে হাতের কপিটা হৃদের দিকে এগিয়ে দিল। হৃদ কপিটা হাতে নিয়ে মায়ের দিকে তাকিয়ে চুমুক বসালো। এত সকালে নুডলস খাবো? নুডলস ছাড়া আর কিছু বানাতে পারো না? হৃদের কথায় মায়া চেয়ার পেছনে দাঁড়িয়ে মিনমিন করে বলল, পারি। তাহলে বানালে না কেন? অন্য কিছু বানাতে সময়ের প্রয়োজন, কিন্তু আমাকে তো এখন চলে যেতে হবে, সেজন্য নুডলস ছাড়া আর কিছুই দ্রুত বানাতে পারিনি। হৃদ কিছু বললো না মায়াকে। আপাতত কিছু বলার ইচ্ছে নেই তার। মায়ের অন্য চিন্তা, কাজ সুন্দরভাবে শেষ হলেই হয়। হৃদের হাতের কফিটা চুমুক বসাতে বসাতে মায়ের উদ্দেশ্যে বলল, প্লেটে সার্ভ করো।
মায়া চমকে গুলগুল চোখে তাকালো হৃদের দিকে। আশ্চর্য, মায়া এই লোকের বেড়ে খাওয়াবে কেন? এই লোকের কে হয় মায়া? কিছুই তো না, অথচ এমন অধিকার দেখাচ্ছে যেন মায়ের উপর সব থেকে বেশি অধিকার এই লোকের। আজব, সামনে রাখা আছে, অথচ মায়াকে বলছে বেড়ে খাওয়াতে। মায়া মনে মনে চাইলো হৃদের মুখের উপর মানা করে দিবে। সে বলবে, আমি আপনাকে বেড়ে টেড়ে খাওয়াতে পারবো না, রেঁধে এনেছি, এবার নিজের হাতে খেয়ে নেন, খেলে খান, নয়তো খাবেন না। অথচ মনের কথাগুলো মায়ের মনেই বলতে পারলো না, হৃদের কাজে সাহায্য চেয়েছি বলে। মায়া যদি সামান্য বেড়ে খাওয়াতে মানা করে তাহলে হৃদ মায়াকে এই নিখোঁজ স্বামীর তথ্য দেবে না বলে। মায়া বাধ্য হয়ে হৃদকে প্লেটের নুডলস তুলে দিয়ে চামচ এগিয়ে দিল। হৃদ নুডলসের প্লেটে চামচ দিতে দিতে মায়াকে উদ্দেশ্য করে বলল, দ্রুত খাওয়া শেষ করো, মানুষ আসবে। কিসের মানুষ? হৃদের কথায় চমকে মায়া কথাটা বলল। হৃদ তখনও মায়ের দিকে তাকালো না। সে ততক্ষণে নুডলস চামচে তুলে মুখে তুলছে। হৃদের অল্প স্বল্প কথা মায়াকে মাঝে মধ্যে ভীষণ রাগ দেয়। মায়া উত্তেজনায় হৃদকে ফের প্রশ্ন করে, তখনই দরজায় কলিং বেল বেজে ওঠে আচমকা। মায়া চমকে ভয়ার্ত মুখে দরজার দিকে তাকিয়ে হৃদের দিকে তাকালো। লোকটার কোনো ভাবান্তর নেই, সে চুপচাপ খেয়ে যাচ্ছে। বাসায় কে আসলো? ওদের দুজনকে একত্রে দেখলে কি হবে সেটা টেনশনে মায়া অস্থির হলো। দরজার দিকে তাকিয়ে মায়া অস্থির চিত্তে বলল, কে জানে এসেছে? আমাদের দুজনকে দেখে যদি খারাপ ভাবে? মায়ের কথায় হৃদ বেশ বিরক্ত হয়েও মায়ের কথায় তাকালো না, বরং খেতে খেতে বাড়ি গলায় বলল, আসিফ হবে। সত্যি? হৃদ আর উত্তর করলো না। সে আপাতত খাবারটা শেষ করতে যাচ্ছে। পরপর কলিং বেল বাজাতে মায়া ইতস্তত করে দরজা খুলে দিল। চোখে পড়ল কালকের সেই রাহাত ছেলেটি, যে মায়াকে রাকিবের হাত থেকে বাঁচিয়েছিল। মায়া এই ছেলেকে সকাল সকাল হৃদের ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে মায়া ভয় পেল। যদি মায়াকে খারাপ ভেবে রাহাত রাকিবকে বলে দেয়, তাহলে রাকিব ভাই নিশ্চয়ই আরিফকে বলে দেবে। মায়া ভয়ার্থ মুখে রাহাতের হাসি হাসি মুখটা দেখে তাকিয়ে ভীতু গলায় বলল, ভাইয়া আপনি? রাহাত ছটপটে উত্তর দিল তক্ষণে। হাতের প্যাকেটগুলো মায়ের দিকে এগিয়ে দিতে দিতে বলল, জি ভাবি, আমি। আসিফ ভাই আপনাদের জন্য খাবার পাঠিয়েছেন, নিন। মায়া ভয়ে ভয়ে খাবারের প্যাকেটগুলো হাতে নিতেই রাহাত তারা দেখিয়ে চলে যেতে যেতে বলল, আসি ভাবি, কিছু প্রয়োজন হলে ডাকবেন, আমি নিচেই আছি। আসসালামু আলাইকুম। গমগমে পায়ে দ্রুত সিঁড়ি ধরে নিচে নেমে গেল রাহাত। মায়া সেদিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, ছেলেটা মায়াকে খারাপ চোখে দেখেনি, ভয় কাটলো। মায়া দরজা লাগিয়ে ফের ড্রয়িং রুমে আসলো। হাতের প্যাকেটগুলো টেবিলের উপর রাখতে রাখতে বলল, আসিফ ভাই খাবার পাঠিয়েছেন আপনার জন্য, নিন। কথাগুলো বলতে বলতে প্যাকেটের ভিতর হতে খাবারের বক্সগুলো খুলে রিতের সামনে রাখলো। আমি অলরেডি ডান, তুমি শেষ করো। সমস্যা নেই, আমি ঠিক আছি, খাওয়া লাগবে না, আমি কলেজে গিয়ে কিছু খেয়ে নেবো। ওকে। হৃদ বিরক্তি কণ্ঠে কথাটা বলল। মায়া বেশ লজ্জিত হলো হৃদকে এইভাবে বলতে দেখে। আরে, মানুষ তো দুই একবার এমনিতেই সাধে খাওয়ার জন্য, অথচ এই লোক মায়াকে একবারও সাধলো না মায়া না করাতে। মায়া তো সত্যিই খিদে পেয়েছে। মায়া লজ্জিত হয়ে যেতে নিতে হৃদ পেছন ডেকে বলল, আমার কথা আছে, বসো এখানে। মায়া ভাবলো ওর স্বামীর বিষয়ে কিছু বলবে, সেজন্য চেয়ার টেনে সঙ্গে সঙ্গে বসে বলল হৃদের পাশে। তীব্র আগ্রহ নিয়ে হৃদের মুখের দিকে তাকাতেই হৃদ একটা প্লেটে মায়ের জন্য আসিফের আনা খাবার বক্সগুলো থেকে খাবার তুলে বেড়ে মায়ের সামনে প্লেটে রাখতে রাখতে বলল, লিসেন, আমি ফ্রিতে কিছু করি না, করার ইচ্ছেও নেই। মানব দরদি কিন্তু আমার বাবা, আমি নই। সেক্ষেত্রে বিনিময় ছাড়া কোনো কাজ আমার হাতে ওঠে না। তোমার ক্ষেত্রেও তাই। আমার কাছে সাহায্য চেয়েছো, আমি অবশ্যই করব, কিন্তু তার বিনিময়ে আমাকেও দিতে হবে। সোজা কথা বলতে গেলে এক হাতে নিন, অন্য হাতে দিন, মানে হাতে হাতে সম্পর্কের বিষয়টা। কিন্তু তুমি আমার চাহিদা অনুযায়ী পারিশ্রমিক দিতে পারবে না, কারণ তোমার কাছে তো অত টাকা নেই। নাই থাকতে পারে, ছোট মানুষ তুমি, এত টাকা থাকার কথাও না। সেজন্য আমি অফার করেছিলাম তোমার 2টো কিডনি থেকে একটা কিডনি আমাকে দিয়ে দিতে। আমি তা বিক্রি করে 2 লাখ এমনি পেতাম, কিন্তু তুমি তাতে রাজিও নও, কারণ তোমার ধারণা তুমি মরে গেলে তোমার স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারবে। আসলে এমনটা আমিও ধারণা, বউ মারা গেলে স্বামী আরেকটা বিয়ে করা উচিত। আচ্ছা যাই হোক, তুমি যখন তোমার একটা কিডনি দিতে না ইচ্ছুক, সেজন্য আমি ভাবলাম তোমার না হয় তোমার স্বামীর একটা কিডনির ডিল ডান করি। আমি তাকে খুঁজে পেলে তার একটা কিডনি আমি রেখে দেবো আমার পাওনাদার 2 লাখ টাকার দায়ে। এতে তুমিও মরবে না, তোমার সংসারও দ্বিতীয় নারী আসবে না। আমাদের উপরে কি সম্পর্কটা থাকলো। তবে ভয় নেই, একটা কিডনি দিয়েও কিন্তু মানুষ বাঁচছে অনেক বছর, মরে না। হৃদের মুখে আবারও পরকীয়ার প্রস্তাবটা পেয়ে মায়ের নাক মুখ কুচকালো। দুনিয়াতে এত সম্পর্কে থাকতে মায়া কেন এমন বাজে একটা প্রস্তাব দেয় মায়া বুঝে না। তারপরও মায়া এখন গলা উঁচিয়ে হৃদের সাথে তর্ক করতে চাইল না, যেহেতু হৃদ এখন মায়াকে ডেকে নিশ্চয়ই কিছু বলবে। তাছাড়া কিডনি মায়ার যাক বা ওর স্বামীর যাক, একই তো, লোকটাকে খুঁজে পেলেই তো হলো। মায়া হৃদের কথায় গার বেঁকে সম্মতি দিল। মায়ের সম্মতি দিতে দেখে হৃদ একটা ভ্রু চালো। নারী আসলেই সব পারে। স্বামীর কিডনি তার অগোচরে পর্যন্ত বিক্রি করে দিতে পারবে, তারপরও নিজের সংসারে পরনারী চায় না। হৃদ মায়াকে তীক্ষ্ণ নজরে দেখতে দেখতে পাশ থেকে টিস্যু তুলে মুখ মুছলো। মায়ের উদ্দেশ্যে একই ভঙ্গিতে বলল, আপনি ঘাড় বাঁকালে তো হবে না। ডিল ইজ ডিল। প্রসঙ্গটা আমার 2 লাখ টাকা, বুঝলেন? টাকার লেনদেন নিয়ে আমি কাউকে বিশ্বাস করি না। সেজন্য একটু পর আসিফ উকিল দিয়ে আসবে, কিছু কাগজপত্র আপনাকে দিয়ে সেগুলো সুন্দর করে সাইন করে দিবেন। কাগজগুলো আমাদের মধ্যকার ডিল হয়েছে সেটার প্রমাণপত্র, বুঝলেন? কাজ হওয়ার পরে আপনি যেন অস্বীকার করতে না পারেন, সেজন্য কাগজে কলমে সাক্ষী আর কি। আরেকটা কথা, উকিলের সাথে মনে হয় একজন কাজীও আসবে।
হৃদের কথার মাঝে অস্থির গলায় ফুরন কাটলো মায়া। সে কি, কাজী কেন? আগে বলতে তো দিন, তারপর আপনি নিজে মুখ খুলবেন। সরি, আপনি বলেছিলেন আপনাদের বিয়ের কোনো সাক্ষী প্রমাণ টমান নেই, এমনকি কাবিননামাও নেই, সব আগুনে পুড়ে ছাই। আসলে আগুনে পুড়ে ছাই হলে কিন্তু বিয়েটা হয়েছিল সেটা কিন্তু আপনি নিজের মনে অস্বীকার করতে পারবেন না। যদিও মুখে অস্বীকার করেন তাহলে সেটা কিন্তু মহাপাপ হবে। সমাজ সত্যি মিথ্যা যাচাই পরে করবে, কিন্তু এক স্বামী রেখে অন্য স্বামীকে বিয়ে করা ইসলামে নিষেধ, মহাপাপ বলে গণ্য। সেজন্য আমি আপনাকে মহাপাপ থেকে বাঁচাতে চাই, বুঝলেন? শত হোক আপনি আমার সম্পর্কে আত্মীয় হন, তারপর আপনি একজন ছোট মানুষ। সেজন্য ভাবলাম আপাতত আপনি না হয় আমার গার্ডিয়ান হয়ে কিছু দায়িত্ব কাঁধে তুলে নিলাম। আমি না হয় আপনার গার্ডিয়ান হয়ে কিছু দায়িত্ব কাঁধে তুলে নিলাম। কি বলেন? আমার দায়িত্ব নেওয়া আপনার সমস্যা আছে? আপনার ভালোর জন্য বলছিলাম। হৃদের কথায় মায়া অসম্মতি জানায়, যার অর্থ ওর কোনো সমস্যা নেই। হৃদ আপাতত ওর হয়ে দায়িত্ব কাঁধে তুলে নিলে হৃদের কূটনৈতিক বুদ্ধির জোর দেখা গেল তক্ষুনি। মায়াকে ফের নিজের কথার জালে ফাঁসাতে ফাঁসাতে বলল, তো কাজের ব্যাপারে যেটা বলছিলাম, আসিফকে পাঠানো হয়েছে উকিল আর কাজী সাহেবকে আনতে। উকিল আমার জন্য আর কাজী সাহেব আপনার জন্য টাকা হচ্ছে। উকিলের বিষয়টা হয়তো এতক্ষণ আপনি বুঝে গেছেন। আমার মধ্যকার ডিলের জন্য কাগজপত্র নিয়ে আসবে। আর কাজী সাহেবকে আপনার জন্য ডাকা হয়েছে, কারণ একটু পর আপনার বিয়ে হবে, সেটা রেকর্ড করা হবে। তবে বিয়েটা কিন্তু সত্যি না, মিথ্যা মিথ্যা একটা বিয়ের কাহিনী করতে হবে আর কি। বিয়ে? বিয়ে কেন? শুনেছি আপনার স্বামী নাকি অনেক দ্রুত, ক্রিমিনাল মাইন্ডের, খারাপ প্রকৃতির লোক, খালি নিজের স্বার্থ বোঝে। এমন ব্যক্তির কাছে আপনাদের বিয়ের মিথ্যা প্রমাণ জোগাড় করা কিন্তু কোনো ব্যাপার না। চাইলেও টাকা দিয়ে 1000টা মিথ্যা প্রমাণ জোগাড় করতে পারবে। তবে আমার মনে হয় না সে এমন করবে। আমার মনে হয় সে আপনাদের বিয়েটা সমাজের সামনে অস্বীকার করে আপনাকে সারা জীবন ডিভোর্স না দিয়ে ঝুলিয়ে রাখবে। তখন আপনি কিন্তু স্বামীকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে করতে পারবেন না। আমাদের ধর্মে কিন্তু সে স্বীকৃতি নেই। যদি সে আপনাকে মেনে নেয় তাহলে তো সমস্যাই নেই, আপনাদের এই রেকর্ডের বিয়েটার দরকার হবে না আর। কিন্তু যদি অস্বীকার করে তাহলে অন্তত আজকের বিয়ের রেকর্ডটা কোর্টে শুনিয়ে আপনার পরিবারের ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তখন আপনার স্বামী কিন্তু কিছুই করার থাকবে না। কাজী যখন বিয়ে পড়াবে তখন সম্পূর্ণটা রেকর্ড করা হবে। কিন্তু বর ছাড়া একা একা কবুল বলতে হবে? রেকর্ডে তো ছেলে মানুষ মেয়ে মানুষ দুজনেই থাকতে হবে। আমি একা একা কবুল বললে ধরা পড়ে যাব না? বাড়ি চিন্তার বিষয় তো, এই বিষয়টা তো আমার মাথায় আসেনি। আপনি একা কবুল বললে তো হবে না, তাই না? যেহেতু প্রমাণের জন্য মিথ্যা বিয়েটা হচ্ছে, সেহেতু ছেলে মেয়ে দুজনের গলার আওয়াজ প্রয়োজন পড়বে। কিন্তু এই মুহূর্তে ছেলে বাবু কোথায়? হৃদ ভাবুক হওয়ার বান করলো। মায়া খানিকটা ভেবে বলল, আসিফ ভাইয়া না হই বলুক আমার সাথে মিথ্যা মিথ্যা কবুল বলতে। মায়ের কথায় হৃদ খানিকটা নড়ে চড়ে বসলো। তার সাজানো গোছানো সুন্দর প্ল্যানিংটাতে কিভাবে জল ঢেলে দিতে চাইলো এই মহিলা। হৃদ অসন্তোষ গলায় পড়ল, আরে না, আসিফকে দিয়ে হবে না। আসিফ থাক। আচ্ছা, আমাকে দিয়ে হবে না? আপনার এই উপকারটা বরং আমিই করি। দায়িত্ব যখন নিয়েছি এতটুকু উপকার তো করাই যায়। আচ্ছা, লোকটার তথ্য তো আমি জানি না তেমন। এখন বিয়েতে যদি অন্য পরিচয় দরকার পড়ে তাহলে কিভাবে দেব? আপাতত আমার পরিচয়টাই দিয়ে আপনার মিথ্যা বিয়েটা কমপ্লিট হবে। তারপর আপনার স্বামীর পরিচয় পেলে নতুন করে ভয়েস এডিটিং করে আপনার নাম কেটে আমার নাম কেটে না হয় আপনার স্বামীর নাম ঠিকানা বসানো হবে। মায়া ঘাড় পাকা করে সম্মতি দিল। এই মুহূর্তে হৃদকে মায়ের খারাপ মনে হচ্ছে না, বরং ভালোই মনে হচ্ছে। লোকটা মায়ের কত বড় উপকার করতে চাইছে। মায়া বেশ ফুরফুরে মেজাজে নাস্তাটা শেষ করেই আসিফ কাজী আর উকিল নিয়ে হাজির হলো। পিছন পিছন রাহাতের সঙ্গে রাফিন, সোহাগ নামক আরো দুটা ছেলে আসতো হৃদ ভাইয়ের বিয়েতে উপস্থিত থাকবে বলে। আবার দেখা যায় তাদের দুজনেই মায়ের পক্ষে সাক্ষী হতে। মায়া হৃদের কূটনীতিক বুদ্ধির খাতিয়ান বুঝতে পারলো না, বরং হৃদ মায়াকে ভুলভাল বুঝিয়ে সোফায় গিয়ে বসলো দুজনে, তাও দূরত্ব নিয়ে। উকিল সাহেব মায়ের দিকে বিয়ের রেজিস্ট্রির ব্যাপারে এগিয়ে দিতেই মায়া সুন্দর করে সাইন করে দিল। ও মনে করলো কাগজগুলো ওদের চুক্তিপত্রের। মায়ের মুখোমুখি কাজী সাহেব বসা,